আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমার। রাধারমণ মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমার। অভাজনে কৃপা করে, অভাজনে কৃপা করে কে করিবে পার, হাত ধরে পার করি নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করি নিও গো আমায়। আধার জমি একা আমি। অপূর্ব, অপূর্ব পার্বতী, অপূর্ব। একই বড় সাহেব, আপনি এখানে কখন এলেন? অনেকক্ষণ আড়ালে চুপটি করে দাঁড়িয়ে থেকে তোমার তোর এই আনন্দ আশ্রমের মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। আশ্রম কেন বলছেন? এই মাধবপুরের সকলের কাছে চাটার জীবনের একটা স্বপ্ন, আর আপনার জীবনে এক সাজানো বাগান। এই বাগান আমার নামে এলোর সমস্ত অধিকার কিন্তু তোমার পার্বতী। তুমি এসেছিলে বলে আমার এই শূন্য বাগান আজ প্রাণ ফিরে পেয়েছে। তোমারই ছোঁয়াতে এই বাগানের প্রতিটি গাছে নতুন করে ফুল ধরেছে, যার সুগন্ধে ভরে উঠেছে এই চ্যাটার্জি ভিলা। তুমি তোমার সাজানো বাগানকে আরেক কৈলাস ধামে পরিণত করেছো পার্বতী। তবে আমার তো এই কৈলাস ধামে ভোলানাথের যে আজকের অস্তিত্ব নেই বড় সাহেব। শিবনাথের কথা বলছো তো? সত্যি তো, তোমার স্বামী শিবনাথের অভাব তো পূরণ হওয়ার নয়, সে তো আমাদের সকলের জীবনে একটা বড় অংশ জুড়ে ছিল পার্বতী। আমি জানি, আমি জানি পার্বতী, আমি জানি। শুধুমাত্র তার কথা রাখতে তুমি তোমার জীবনের অর্ধেকের বেশিটা সঁপে দিয়েছিলে এই পরিবারের মানুষদের জন্য। দ্বিতীয়বারের জন্য তুমি তোমার সন্তানের খোঁজ পর্যন্ত করনি। আজ এতগুলো বছরের পর সোনামা পাকাপাকি ভাবে বাড়িতে আসছে, আজকের এই শুভ দিনে ওইসব কথা থাক না বড় সাহেব। কেন থাকবে পার্বতী, কেন থাকবে? কেন তুমি তোমার জীবনের সামান্য চাহিদাগুলো থেকে পালিয়ে বেড়াতে চাও? কেন পার্বতী, কেন? কারণ সেই চাহিদা যে পূরণ হওয়া সম্ভব নয় বড় সাহেব। আমি যাতে আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি, তাই তো বাকি জীবনটা আমি সোনামাকে নিয়ে কাটে ফেলতে চাই। আমি জানি পার্বতী, আমি জানি আমার বাম মারা নাতনিটাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। সেই ছোট্ট থেকে বাবা মায়ের যে কি অভাব তা তুমি তাকে বুঝতে দাওনি। কিন্তু আমার পারুল দিদিভাই যখন বিয়ে করে বাড়ি থেকে চলে যাবে তখন তুমি কি নিয়ে থাকবে? আমি তো শেষের পথে, তখন তোমায় কে দেখবে? তুমি ছাড়া দিন আমার কাটে না গো মা, তোমায় পেয়ে ধন্য হলো জীবন আমার। তুমি ছাড়া দিন আমার কাটে না গো মা, তোমায় পেয়ে ধন্য হলো জীবন আমার। কতদিন পরে দেখি তোমারই মুখ, তোমারই পরশে পাই জীবনীতে সুখ। ও মা, তুমি মা, আমার মা, সোনা মা। ও মা, তুমি মা, আমার মা, সোনা মা। ছোট থেকে বড় হতে তুমি ছিলে পাশে, তোমারই দয়াতে জীবন আনন্দেতে হাসে।
ছোট থেকে বড় হতে তুমি ছিলে পাশে, তোমারই দয়াতে জীবন আনন্দেতে হাসে। তোমারই হাতের ছোঁয়া মাথায় তুলে রাখি, তুমি মাগো বন্ধু আমার, তুমি জীবন সাথী। ও মা, তুমি মা, আমার মা, সোনা মা। ও মা, তুমি মা, আমার মা, সোনা মা। কেমন আছো তুমি সোনা মা? কতদিন তোমার এই গায়ের গন্ধ তুমি মিস করেছি বলো তো? আর আমাকে তোমার ছাড়া কিছুদিন থাকতে হলে না আমি বোধহয় মরেই যেতাম। বালেশ্বর, বালেশ্বর, এমন কথা কোনোদিন বলবি না। আমার সমস্ত আয়োজন তোর হয়। আগে বলতো তুই কেমন আছিস? ইস, শরীরকে হাল করেছিস রে? নিশ্চয় ঠিক ঠিক খাওয়া দাওয়া করিস নি। শোনা মা, সত্যি তুমি না পারো বটে। তোমার সবসময় মনে হয় আমি তোমার থেকে দূরে থাকলে ঠিক করে খাওয়া দাওয়া করি না, নিজের যত্ন নিই না। আচ্ছা বেশ, তো এখন তুমি তোমার কাছে চলে এসেছি, আর তো তোমার কোনো চিন্তা নেই। এবার বলো তো আমার জন্য কি স্পেশাল ডিশ রান্না করেছো? সোনামাকে পেয়ে তো একজন এই বুড়োটার সঙ্গে কথা বলতে পর্যন্ত ভুলে গেছে। ওরে আমার হিংসুটে বুড়ো দাদু ভাই, বয়স যত বাড়ছে দিদি হিংসুটে পনাও তত বেড়ে যাচ্ছে। তা হবে না কেন শুনি? এই সত্যনারায়ণ চ্যাটার্জি মানে তো দাদু ভাইয়ের বয়স তো আর কম হলো না। এবার তোমার যাবার পালা, তা তোকে আর কতদিন পাবো বল? দাদু ভাই, তুমি এমন কথা যদি আর কোনদিন মুখে এনেছো না, আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি চলে গেলে যে আমার মাথার উপর থেকে বট গাছের ছায়াটা চলে যাবে। মা বাবাকে তো কখনো দেখিনি, তোমাকে আর সোনামাকে নিয়ে তো আমার এই গোটা জগৎটা বলো। ও লাভলি, আর আমি বুঝি পানির জলে ভেসে এসেছি? তুই জানিস কত টাইম ম্যানেজ করে এসেছি শুধুমাত্র তোর সাথে সময় কাটাবো বলে। লাভলি, সে না হয় বুঝলাম, কিন্তু কিন্তু আমি তোকে যেটা আনতে বলেছিলাম সেটা কি এনেছিস নাকি আবার ভুলে গেছিস? এই হে চা, আমি তো একেবারে ভুলে গিয়েছি। আমি জানতাম তুই ভুলেই যাবে। আমি আর তোর সাথে কথা বলবো না, যা। ঠিক আছে, কথা বলতে হবে না। তাহলে এখন থেকে এই পুতুলটার সাথেই আমি কথা বলবো, আর ওকেই আমি বন্ধু বলে ডাকবো। হ্যাঁ, তুই সত্যি আমার জন্য পুতুল এনেছিস বন্ধু? কই, দে, দে। তাই তো। আমার বেটিয়ার নতুন পুতুল কেমন হয়েছে? আরে বাবা, এ তো দারুণ হয়েছে, কিন্তু আমার বেটিয়ার থেকে সুন্দর নয়। তা কি করে হবে? কই দেখি দেখি। আরে এ তো মেয়ে পুতুল। তবে তবে নাকটা বড্ড ভোঁতা, আর চোখ দুটো কেমন যেন টেরা। না 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 না, একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি। তুমি চুপ করবে কানাইদা, একদম আমার পুতুলের নামে বাজে কথা বলবে না। তোমার নাক ভোঁতা, তোমার চোখ তারা, আমার পুতুলের নয়। আচ্ছা হয়েছে হয়েছে, অত রাগ করতে হবে না। নে এবার এখানে বসে পুতুলটার সাথে খেল দেখি। সত্যি কানাই, তুই না পারিস বল। বন্ধু জানিস তো কানাইদা না কিচ্ছু জানে না। তাই? আমি ওকে বললাম এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্ত করবি নাটকে 100 বছর পূর্তি হয়েছে। হ্যাঁ, তাই এবছর রবীন্দ্র জয়ন্তীতে আমি নন্দিনী ভূমিকায় অভিনয় করব। বন্ধু আমায় সব শিখিয়ে দিচ্ছে। আর ও বলল নন্দিনী সেটা আবার কে? তা তুই রবি ঠাকুরের নন্দিনীকে কিভাবে চিনেছিস শুনি? সে যে এক শিকল ভাঙা পাখি, আনন্দের তালে নিচে বেড়ায় এক মুক্তি সাধের আশায়। পাগল ভাই, পাগল ভাই, দূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রির টারি ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তাই তোমার কাছে এসেছি। কিন্তু আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। পাগল ভাই, এই বন্ধ করে ভেতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি সব বোঝা। ওই আকাশটা আছে বলেই তো আমি তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো।
ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো।